Assalamu alaikum, dear students. I hope you all are good by the grace of Almighty Allah. So, in our last class, we started the Contract Act 1872, this topic. Now, I will continue the rest of the topic. Today, in our last class, we have discussed the first two chapters, which means definition of contract and offer and acceptance. In this class, we'll try to discuss chapter 4, 5, 6, and 7, which is consideration, capacity of parties, free consent, and void and voidable agreements. Inshallah, I'll try to cover all these lectures. So let's start. Dear students, our today's topic, there are some questions. If I knew, please take a look. Chapter 4, consideration. What is the question? Is here are two questions. What is consideration? What are the rules or essential factors of consideration? So let's see what is the consideration. Consideration is an essential element in a contract. Section 2D under Indian Contract Act 1872 defines consideration is when at the desire of the promisor, the promisee or any other person has done or abstained from doing or does or abstains from doing or promised to do or abstain from doing something is no such act or promise is called a consideration for the promise. এই ডেফিনিশনটা একটু ভিন্ন, যদি বুঝতে একটু প্রবলেম হবে। সোজা কথা ডেফিনিশন হচ্ছে, কনসিডারেশনের ডেফিনিশন হচ্ছে সাবজেক্ট টু সার্টেন এক্সেপশনস, কিছু ব্যতিক্রম ছাড়া অ্যান এগ্রিমেন্ট ইজ নট এনফোর্সেবল আনলেস ইচ পার্টি টু দ্য এগ্রিমেন্ট গেটস সামথিং। দিস সামথিং ইজ কল্ড কনসিডারেশন। কনসিডারেশন মানে হচ্ছে কোনো একটা এগ্রিমেন্টের মধ্যে যখন কোনো একজন পার্টি বা অপোজিট পার্টি দুজনের মধ্যে যখন কিছু সামথিং গিভ অ্যান্ড টেক না হবে তখন সেটাকে কনসিডারেশন ধরা যাবে না। গিভ অ্যান্ড টেক কিছু থাকলে সেটাকে আমরা বলবো কনসিডারেশন। যখন কোনো কিছু কেউ একজন দিবে কেউ একজন পাবে, এটাকে বলি আমরা কনসিডারেশন। আগের ক্লাসে আমরা এটা ডিসকাস করেছিলাম। ফর এক্সাম্পল, মনে করেন পি কিউ এর কাছে অথবা এক্স ওয়াই এর কাছে একটি হাউস সেল করবে, প্রাইস হচ্ছে 80,000 টাকা। এখানে কনসিডারেশনটা কি? পি এর কনসিডারেশন হচ্ছে এক্স এর কনসিডারেশন হচ্ছে 80,000 টাকা অ্যান্ড ওয়াই এর কনসিডারেশন হচ্ছে হাউস। পি 80,000 টাকা পাবে, ওয়াই হাউসটা পাবে। এখানে এই দুইটা জিনিসকে বলা হচ্ছে কনসিডারেশন। I hope you are clear about consideration. So let's start now. Come to the point. What are the rules regarding considerations? Consideration কি rules থাকে? Number 1, desire of the promisor is essential. Promisor এর desire অথবা রিকোয়েস্ট, ডিজায়ার অর রিকোয়েস্ট অফ দ্য প্রমিসর ইজ এসেনশিয়াল। ডিজায়ার থাকতে হবে, প্রমিসরের ডিজায়ার থাকতে হবে। মনে করেন ফর এক্সাম্পল এক্স দেখতে পেল ওয়াইয়ের হাউস যে ফায়ার লেগে গেল, আগুন লাগলো, ওয়াইয়ের বাড়িতে আগুন লাগলো, এক্স সেটা দেখলো এবং এক্স ওয়াইকে হেল্প করলো আগুনটা নিভানোর জন্যে। এখন এক্স ওয়াইয়ের কাছে কোনো ধরনের পেমেন্টের ডিমান্ড করতে পারবে না, কারণ এখানে প্রমিসরের এক্সের কোনো ধরনের ডিজায়ার ছিল না, কিন্তু তার ডিজায়ার ছিল সে হেল্প করবে। এজন্য ডিজায়ার থাকতে হবে যে প্রমিসরও যখন কোনো হেল্প করবে তার ডিজায়ার থাকতে হবে যে আমি কিছু পাবো। যদি ডিজায়ার না থাকে সেটাকে আমরা কখনোই কনসিডারেশন বলতে পারবো না। সেকেন্ড পয়েন্ট, দ্য কনসিডারেশন মাস্ট বি রিয়েল। এটা আমরা সবাই বুঝি, কনসিডারেশনটা অবশ্যই রিয়েল হতে হবে। কোনো ধরনের ইম্পসিবল কোনো অ্যাক্ট বা ইলিউজরি অথবা নন এক্সিস্টিং গুডস কখনোই কনসিডারেশন হিসাবে প্রযোজ্য হবে না। যদি এরকম কোনো কিছু হয় তখন সেটা হয়ে যাবে কনসিডারেশনের ডেফিনিশনের বাইরে। কোনো ইম্পসিবল কোনো জিনিস, ইলিউসরি কোনো জিনিস অথবা নন এক্সিস্টিং কোনো গুডস, এরকম কোনো কিছু কনসিডারেশন করা যাবে না। কনসিডারেশনটা অবশ্যই রিয়েল হতে হবে। নাম্বার 3, পাবলিক ডিউটি। কনসিডারেশন যদি কোনো সময় এমন হয়ে যায় যেটা সেটা পাবলিক ইন্টারেস্ট হয়ে যায় বা পাবলিক ইন্টারেস্টের মধ্যে পড়ে, তখন সেটা কনসিডারেশনের মধ্যে ফেলা যাবে না। যেটা নিয়ে পাবলিক ইন্টারেস্ট, যেমন মনে করেন যে পাবলিক যে কোনো দেশের রাষ্ট্রীয় সম্পদ, ফরেস্ট, এগুলো সবসময় পাবলিক ইন্টারেস্ট, এখানে সবাই পাবলিক, এগুলো নিয়ে কখনোই কনসিডারেশন করা যাবে না, কোনো বিনিময় এক্সচেঞ্জ করা যাবে না। নাম্বার 3, প্রমিস টু এ স্ট্রেঞ্জার। প্রমিস টু এ স্ট্রেঞ্জার মানে হচ্ছে কনসিডারেশন অনেক সময় স্ট্রেঞ্জারের কাছেও করা যাবে। মনে করেন এ বিকে প্রমিস করলো যদি বি সিকে ম্যারি করে তাহলে তাকে কিছু একটা অ্যামাউন্ট দেওয়া হবে, এবং বি সাথে সাথে সি এর সাথে কন্ট্রাক্ট করে ফেললো যে এ বি সিকে ম্যারি করলে এরকম একটি কনসিডারেশন তাকে দিবে। এখন সিও এর কাছ থেকে তখন
ওই কনসিডারেশন পাওয়ার অধিকার রাখে। এটা হচ্ছে প্রমিস টু এ স্ট্রেঞ্জার, কনসিডারেশন স্ট্রেঞ্জারের কাছেও যেতে পারবে। নেক্সট, কনসিডারেশন নিড নট বি এডিকুয়েট। কনসিডারেশন নিড নট বি এডিকুয়েট কথাটার মানে হচ্ছে কনসিডারেশন কেমন পর্যাপ্ত এটা সম্পূর্ণ ডিপেন্ড করে প্রমিসার এবং প্রমিসের উপর। এখন মনে করেন এক্স ওয়াইয়ের কাছে একটি হাউস সেল করবে, সেটার দাম হচ্ছে $10,000, বাট সেটা সে $10 সেল করে দিবে, এক্স ওয়াইয়ের কাছে $10 সেল করে দিবে। এটা অবশ্যই একটা কনসিডারেশন, কারণ এটা সম্পূর্ণই প্রমিসারের ব্যাপার। এটা হচ্ছে কনসিডারেশন নিড নট বি এডিকুয়েট। নেক্সট, দ্য কনসিডারেশন মাস্ট নট বি ইলিগাল, ইমোরাল অর অপোজ টু পাবলিক পলিসি। অবশ্যই কনসিডারেশন কখনোই কোনো ইলিগাল জিনিস, ইমোরাল কোনো জিনিস হতে পারবে না। ইলিগাল জিনিস, ড্রাগস, গান, এগুলো কখনোই হতে পারবে না। নেক্সট, দ্য কনসিডারেশন মে বি প্রেজেন্ট, পাস্ট অর ফিউচার। কনসিডারেশন তিন ধরনের হতে পারে: প্রেজেন্ট কনসিডারেশন, পাস্ট কনসিডারেশন, ফিউচার কনসিডারেশন। সোজা ভাষায় যদি বুঝে আমরা বলি, প্রেজেন্ট কনসিডারেশন মানে হচ্ছে যখন কোনো একটা এগ্রিমেন্ট হওয়ার সাথে সাথেই কনসিডারেশনটা গিভ অ্যান্ড টেক হয়ে যায়, সেটা হচ্ছে প্রেজেন্ট। পাস্ট মানে হচ্ছে মনে করেন আপনি কোনো একটা কনসিডারেশন কাজটা আপনি আগে করে ফেললেন, মানে একটা ঘটনা আগে ঘটে গেল, এক পার্টি একটা কনসিডারেশন দিয়ে দিল আগে, আরেক পার্টি দিবে পরে, সেটা হচ্ছে পাস্ট এবং ফিউচার। মনে করেন আপনি এখন একটা কাজ করলেন, জানুয়ারিতে এক্স একটা কাজ করলো, ওয়াই তাকে পেমেন্ট করবে ফেব্রুয়ারিতে, এটা হচ্ছে পাস্ট কনসিডারেশন। বা এক্স যদি ওয়াইয়ের কাছ থেকে টাকা নিয়ে নেয় জানুয়ারি মাসে, বা সে কাজ করবে ফেব্রুয়ারি মাসে, সেটা হচ্ছে ফিউচার কনসিডারেশন। কনসিডারেশন এরকম প্রেজেন্ট, পাস্ট, ফিউচার হতে পারে। নেক্সট, কনসিডারেশন মে মুভ ফ্রম দ্য প্রমিসি অর ফ্রম এনি আদার পারসন। কনসিডারেশনটা সবসময় প্রমিসির কাছ থেকে অন্য আদার পারসনের কাছে শিফট হতে পারবে, যেটা আমরা একটু আগেও বলেছিলাম যে কনসিডারেশন যদি কখনো এমন হয় স্ট্রেঞ্জারের কাছে চলে যায়, সেটা অবশ্যই প্রমিসি যখন থাকবে প্রমিসির কাছ থেকে মুভ হয়ে শিফট হয়ে অন্যদিকেও যেতে পারবে। এগুলো হচ্ছে কনসিডারেশন ফলো করার যেটা রুলস। কাম টু দ্য নেক্সট কোশ্চেন, নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট। এটা আমরা একটু আগে আলোচনা করে আসছি, কনসিডারেশন ছাড়া কখনোই কন্ট্রাক্ট হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি কোনো ব্যতিক্রম আছে, এক্সেপশন আছে? অবশ্যই আছে। এক্সেপশনগুলো কী কী? নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট, হোয়াট আর দ্য এক্সেপশন টু দিস রুল? এটার ব্যতিক্রম কী কী, কখন কোন কোন কন্ট্রাক্টের ক্ষেত্রে কনসিডারেশন ছাড়াও কন্ট্রাক্ট হতে পারে, সেই জিনিসগুলো আমরা দেখি, এক্সেপশনগুলো কী কী। নাম্বার 1, ন্যাচারাল লাভ অ্যান্ড এফেকশন। ন্যাচারাল লাভ অ্যান্ড এফেকশন যদি কোনো হয়, সেখানে কনসিডারেশনটা ভ্যালিড ধরা হয় না। যদি কনসিডারেশন সেখানে নাও থাকে সেই কন্ট্রাক্টে, তাহলে সেটাকে ভ্যালিড ধরা হয়। মনে করেন বাবা ছেলেকে তার সম্পদ সব দিয়ে গেল, এটা হচ্ছে কোনো বিনিময়ে কোনো কনসিডারেশন নেই, একজন একজনকে দিয়ে গেল, সেটা হচ্ছে ন্যাচারাল লাভ থেকে। এটাও কিন্তু এক ধরনের একটা লিগ্যাল কন্ট্রাক্ট, বাট এখানে কোনো কনসিডারেশন নেই, কিন্তু তারপরে এটা একটা কন্ট্রাক্ট হবে তখন। এখানে হচ্ছে ন্যাচারাল লাভ অ্যান্ড অ্যাফেকশন কাজ করে। নাম্বার 2, ভলান্টারি কম্পেনসেশন। ভলান্টারি কম্পেনসেশন মানে হচ্ছে ভলান্টারি যদি কেউ কাউকে কোনো কিছু পে করে, সেটা একটা কন্ট্রাক্টের মধ্যে পড়ে যাবে। মনে করেন কেমন, এক্স একটি পার্স হারিয়ে ফেললো, ওয়াই সে পার্সটা খুঁজে পেয়ে এক্সকে ফেরত দিল। এখন এক্স ওয়াইকে কমিটমেন্ট দিল যে তাকে এই পার্সটা খুঁজে দেওয়ার বিনিময়ে $100 দেওয়া হবে, তখন সেটা কন্ট্রাক্টে পরিণত হয়ে যাবে। এটা হচ্ছে ভলান্টারি কম্পেনসেশন, একজন ভলান্টারি স্বেচ্ছায় দিতে চাচ্ছে। নাম্বার 3, টাইম বেয়ার্ড ডেপ্ট। টাইম বেয়ার্ড ডেপ্ট মানে হচ্ছে কনসিডারেশন ছাড়া টাইম বেয়ার্ড ডেপ্টের কারণে, যদি কোনো টাইম বেয়ারের কারণে কোনো ডেপ্টের ক্ষেত্রে যদি সময় লঙ্ঘন হয়, বা কোনো ডেপ্ট প্রদান করার যদি সময়টা পার হয়ে যায়, তাহলে পরবর্তীতে কি হবে কনসিডারেশনটা? তখন যদি মনে করেন এক্স ওয়াই এক্সের কাছে কিছু টাকা পেত, 1000 টাকা, কিন্তু সেই মেয়াদ বা সেই ঋণের মেয়াদটা শেষ হয়ে গেল, তখন কি হবে? এক্স তখন ওয়াইকে প্রমিস করলো যে সে 1000 টাকা পেত, এখন তাকে 500 টাকা সে পে করবে, তখন নতুন করে সেটা একটা কন্ট্রাক্ট হয়ে যাবে, আগের কন্ট্রাক্টটা বাদ হয়ে যাবে। এটা হচ্ছে টাইম বেয়ার্ড ডেপ্ট। নেক্সট, এজেন্সি। আপনি যদি কাউকে এজেন্সি হিসেবে নিয়োগ করেন, তখন যে কন্ট্রাক্ট হবে সেখানে দুই পক্ষই কনসিডারেশন দিতে হবে এমন না। প্রিন্সিপাল যখন এজেন্ট নিয়োগ করে, তখন এজেন্ট তাকে কিছু ফেরত দেওয়ার আগে তার সাথে একটা কন্ট্রাক্ট করে ফেলে, সেটা হচ্ছে এজেন্সি। একজনই কনসিডারেশন করে, অন্য কেউ আরেকজন কনসিডারেশন করে না। নেক্সট, কমপ্লিটেড গিফট। যদি কেউ কাউকে কখনো গিফট পে করে, সেটা হয়ে যাবে তখন গিফটের পর্যায়ে চলে যাবে। The students, there are our two questions. Now come to the third questions. What is void and voidable agreement? Void agreement কি আর voidable agreement কি? Void মানে হচ্ছে যেটা বাদ। A void agreement means an agreement
which is not enforceable by law is said to be void. যেই এগ্রিমেন্টটাকে ল দ্বারা এনফোর্স করা যায় না সেটা হচ্ছে ভয়েড এগ্রিমেন্ট। তাহলে ভয়েডেবল এগ্রিমেন্টটা কি? A voidable agreement is one which can be avoided, set aside by some of the parties. তখন সেটা হবে ভয়েডেবল কন্ট্রাক্ট। ভয়েডেবল কন্ট্রাক্ট মানে হচ্ছে যখন একটা ভয়েড কন্ট্রাক্ট হচ্ছে যখন পুরো কন্ট্রাক্টটাকেই ল দ্বারা এনফোর্স করা যায় না, কন্ট্রাক্টটাকে বাদ ঘোষণা করা। আর ভয়েডেবল এগ্রিমেন্ট মানে হচ্ছে যখন কোনো একটা ক্লু থাকে বা এগ্রিমেন্টটা বাদ দেওয়ার একটা অপশন থাকে, সেরকম কোনো কিছু যখন থাকে তখন সেটা হচ্ছে ভয়েডেবল কন্ট্রাক্ট। মনে করেন এক্স ওয়াইকে ফোর্স করলো যে একটা কন্ট্রাক্টে যেতে হবে তার সাথে, কিন্তু ওয়াই সেই কন্ট্রাক্টে যেতে চাচ্ছে না। এখন ওয়াই চাইলে সেই কন্ট্রাক্টটাকে বাদ দিতে পারে, তার এক্সের বিরুদ্ধে ল এনফোর্স করে। কিন্তু ভয়েড এগ্রিমেন্ট মনে করেন যে একটা এগ্রিমেন্ট করা হলো, সেটা আগে থেকেই ভয়েড, এটা জানি যে এটা কখনোই হবে না, কোর্ট আগে থেকে সেটাকে বাদ দিয়ে দিবে। এটা হচ্ছে ভয়েড এগ্রিমেন্ট। আর ভয়েডেবল মানে হচ্ছে কোনো আনডু ইনফ্লুয়েন্স, কোয়ারশন, বাধ্য করা হয় যখন একজন আরেকজনকে, তখন সেটা হচ্ছে ভয়েডেবল এগ্রিমেন্ট। এখন কোশ্চেন হচ্ছে ভয়েড এগ্রিমেন্ট আর একটা টার্ম ছিল ইলিগাল এগ্রিমেন্ট। ইলিগাল এগ্রিমেন্ট মানে কি সেটা আমাদের জানতে হবে। ইলিগাল এগ্রিমেন্ট মিনস অ্যান ইলিগাল এগ্রিমেন্ট ইজ ওয়ান হুইচ ইজ এগেনস্ট এ ল ইন ফোর্স by the Indian or Contract Act 1872. For example, an agreement to commit murder, robbery or cheating. কোনো একটা কন্ট্রাক্ট যদি হয় মার্ডার করার জন্য বা রবারি করার জন্য, চিটিং করার জন্য, সেটাও সবসময় ইলিগাল এগ্রিমেন্ট। এখন প্রশ্ন হলো ভয়েড আর ইলিগাল এগ্রিমেন্ট কি সেম নাকি দুটোর মধ্যে ডিফারেন্স আছে? অবশ্যই ডিফারেন্স আছে। ভয়েড এগ্রিমেন্ট আর ইলিগাল এগ্রিমেন্টের মধ্যে ডিফারেন্স হলো, এটা আপনাদের বইতে সুন্দরভাবে দেওয়া আছে, আমি জাস্ট একটু আলোচনা করে দিচ্ছি, আপনারা পড়লেই বুঝতে পারবেন। অ্যান illegal agreement is a void agreement. Illegal agreement সবসময় void agreement, but a void agreement is not necessary illegal. void agreement এমন না যে সবসময় illegal হবে, void agreement legal হতে পারে, legal but সেটা void হয়ে গেল, কিন্তু illegal agreement সবসময় void, এটা বাদ। An agreement may not be contrary to law but may still be void. এটাই হচ্ছে এটার মূল কথা। লয়ের বিপরীত যাবে না, লয়ের ও প্রতিকূলে যাবে না, বাট সেটা ভয়েড হতে পারে। বাট কোনো ইলিগাল জিনিস কখনোই ভয়েড, মানে ইলিগাল জিনিস সবসময় ভয়েড, ইলিগাল জিনিস কখনোই, ইলিগাল কন্ট্রাক্ট কখনোই অ্যাকসেপ্টেড হতে পারে না। সেটাই হচ্ছে আমাদের ডিফারেন্স, এটা আপনারা পড়লেই বুঝতে পারবেন। নাও কাম টু দ্য কোশ্চেন নাম্বার 4, ডিফাইন ল রিগার্ডিং মাইনর। এর আগে একটা জিনিস বলি, এখন যে চ্যাপ্টার নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে যে কোশ্চেনটা আমরা 4 নম্বর কোশ্চেনটা ডিসকাস করবো, সেটা চ্যাপ্টার হচ্ছে নাম্বার 6, ক্যাপাসিটি অফ পার্টিস। আমরা আগের লেকচারে আমরা ডিসকাস করে আসছিলাম যে ক্যাপাসিটি অফ পার্টিস মানে কি। ক্যাপাসিটি অফ পার্টিস মানে হচ্ছে সব যাদের মধ্যে কন্ট্রাক্ট হচ্ছে, যে 2 পার্টি বা 3 পার্টির মধ্যে কন্ট্রাক্ট, তারা সবাই ক্যাপেবল কিনা। এখন ক্যাপাসিটি অফ পার্টিসের মধ্যে কারা কারা ইনক্যাপেবল আমরা আগে ডিসকাস করেছিলাম, মাইনর, লুনাটিক পারসন, ড্রাঙ্কেনেস পারসন, তাই না, এরা সবসময় ইনক্যাপেবল। এখন প্রশ্ন হচ্ছে মাইনর একজন ইনক্যাপেবল পার্টিস, এখন তাহলে মাইনর কে? মাইনর কে বা মাইনর আমরা কাকে বলবো? According to the Majority Act 1875, a minor is one who has not completed his or her 18th year of age. যখন কোনো একজন পার্সন 18 বছর পূর্ণ না করতে পারে, মেজরিটি অ্যাক্ট 1875 দ্বারা তাকে আমরা বলি মাইনর। মাইনর যখন মানে সে হচ্ছে কোনো কন্ট্রাক্ট করতে পারবে না, সেটা হচ্ছে মাইনরের রুলস। তাহলে মাইনরের লগুলো কি কি হবে? মাইনর কোনো কন্ট্রাক্ট করতে হবে, বাট মাইনরের জন্য কিছু ল বা রুলস কিছু সেট করা আছে যাতে মাইনর কখনো ডিপ্রাইভ না হতে পারে। মনে করেন যে কোনো একটা কন্ট্রাক্ট ছিল বা কোনো একটা পার্টনারশিপ বিজনেসে ছিল, এক্স একটা পার্টনার ছিল বিজনেসের, এক্স মারা যাওয়ার পর তার ছেলে, এক্সের ছেলে সেই পার্টনারশিপে ফার্মের পার্টনার হতে পারবে, বাট তার ছেলে এখনও মাইনর। এখন প্রশ্ন হচ্ছে সে কীভাবে তাহলে ওই পার্টনারশিপ ফার্মের পার্টনার হতে পারে? তার জন্য কিছু রুলস আছে, যেটা আপনার ইন্ট্রোডাকশন টু বিজনেস বা অন্য কোর্সে বিস্তারিত ডিসকাস করেছেন, আমি আবার এখানে আলোচনা করছি। ল রিগার্ডিং মাইনরস এগ্রিমেন্ট। মাইনর যদি কোনো এগ্রিমেন্ট করতে যায় তাহলে তার বিষয়ে কী কী রুলস আছে? নাম্বার 1 হচ্ছে মাইনরস এগ্রিমেন্ট ইজ অলওয়েজ ভয়েড। মাইনর যদি কখনো কোনো এগ্রিমেন্ট করে সেটা অবশ্যই ভয়েড এগ্রিমেন্ট ধরা হবে, কারণ এটাকে কখনোই ল দ্বারা এনফোর্স করা যাবে না, এই এগ্রিমেন্টটা সবসময় ভয়েড হবে। নাম্বার 2 পয়েন্ট, মাইনর ক্যান বি এ প্রমিসি। তবে মাইনর কোনো কোনো সময় প্রমিসি হতে পারে।
ওই যে একটা বলেছিলাম যে যদি কখনো এরকম হয় যে এক্স একটা পার্টনারশিপের পার্টনার ছিল বা এক্স মারা যাওয়ার পর তার ছেলে ওই পার্টনারশিপের পার্টনার হিসেবে থাকবে, তখন তার বাবার পক্ষ হয়ে তখন সে ওই বিজনেসের পার্টনারের প্রমিসি হিসেবে কাজ করতে পারবে, মানে এক্সিস্টিং যে কন্ট্রাক্ট ছিল সেটা প্রমিস হিসেবে কাজ করতে পারবে, বাট সেটার জন্য কিছু এক্সট্রা রুলস তাকে ফলো করতে হবে সব সময়। নেক্সট, মাইনরস লায়াবিলিটি ফর নেসেসারিজ। এখন প্রশ্ন হচ্ছে ওই আগের এক্সাম্পলটাই ধরেন, যদি ওই পার্টনারশিপ ফার্মে এমন হয় যে এক্স মারা যাওয়ার পর তার ছেলে ওই পার্টনারশিপ ফার্মে পার্টনার হলো এবং ওই এক্সের ছেলেকে লালন পালন করার জন্য 18 বছর পূর্ণ করার পর্যন্ত তার যেসব আনুষঙ্গিক যে খরচগুলা যদি অন্য কোনো পার্টনার বিয়ার করে, তাহলে তার মেজরিটি হওয়ার পরে বা ওই মাইনর চলাকালীন তার এই নেসেসারি এক্সপেন্সগুলো যে সে বিয়ার করলো, এই খরচগুলো কি তাকে পে করা হবে কি হবে না? অবশ্যই তখন ওই মাইনরকে তার যে নেসেসারি এক্সপেন্সগুলো অন্য কেউ বিয়ার করলো সেই এক্সপেন্সগুলো তাকে অবশ্যই পে করে দিতে হবে। এটা হচ্ছে মাইনরস লায়াবিলিটি ফর নেসেসারিজ। নেক্সট, ল রিগার্ডিং কম্পেনসেশন অর রেস্টিটিউশন। ল রিগার্ডিং কম্পেনসেশন অর রেস্টিটিউশন, মনে করেন কোনো একজন মাইনর, মনে করেন এক্স একজন মাইনর, সে তার হাউস সেল করবে ওয়াইয়ের কাছে 10,000 টাকায়। 10,000 টাকায় সেল করবে, কিন্তু পরবর্তীতে ওই মাইনর সে চিন্তা করলো ওয়াইয়ের কাছে আর বাড়ি সেল করবে না। কিছুদিন পর সে চাইলো এই কন্ট্রাক্টটাকে সে বাদ করে দিবে মাইনরিটি কজ দেখিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, বা মনে করেন যে হাউসটা সেল হয়ে গেল, হাউসটা সেল হয়ে গেলে এক্স ওয়াইয়ের কাছে হাউসটা সেল করে দিল 10,000 টাকায়। এখন এক্সের কাছে 10,000 টাকা আছে, ওয়াইয়ের কাছে হাউসটা সেল করে দিল, বাট সে যখন এটা অ্যাকসেপ্ট করলো, পরবর্তীতে কন্ট্রাক্টটাকে সে বাদ দিতে চাইলো মাইনরিটি বেস দেখিয়ে, যে আমি মাইনর, কোর্টে বললো যে আমি এখন এই কন্ট্রাক্টটাকে বাদ দিতে চাইছি, তখন তাকে অবশ্যই যদি বাড়ি ফেরত দেওয়া হবে, বাট তাকে পুরো টাকা পে করতে হবে। এটা হচ্ছে ল রিগার্ডিং কম্পেনসেশন, কোনো টাকার বিষয়ে কোনো মাপ তাকে দেওয়া হবে না। নেক্সট হচ্ছে নো এস্টোপেল। এস্টোপেল কথাটা মানে হচ্ছে, আমরা আগে আপনার জানেন এস্টোপেল জিনিসটার মানে হচ্ছে যখন কোনো একজন পার্সন একটা এগ্রিমেন্টের পার্টনার না হয়েও বাইরে বা আচার আচরণে নিজেকে ওই এগ্রিমেন্টের একজন পার্টনার হিসেবে বুঝায়। মনে করেন একটা সিম্পলি বোঝানোর জন্য, পার্টনারশিপ বিজনেসে আপনি পার্টনার না, কিন্তু আপনার আচরণে হাবভাবে আপনি মানুষকে বোঝাচ্ছেন আপনি পার্টনারশিপ বিজনেসের পার্টনার, এইগুলোকে বলে এস্টোপেল। মাইনর কখনোই এরকম কোনো এস্টোপেল হতে পারবে না। নেক্সট, নো স্পেসিফিক পারফরমেন্স। মাইনর এগ্রিমেন্টটা সবসময় ভয়েড, এজন্য ওই এগ্রিমেন্টে কোনো ধরনের পারফরমেন্স মাইনর পালন না করলেও কিছু তাকে ল দ্বারা এনফোর্স করা যাবে না। নো ইনসলভেন্সি। নেক্সট পয়েন্ট, নো ইনসলভেন্সি। মাইনর কখনোই মাইনরকে ইনসলভেন্ট ঘোষণা করা যায় না, ব্যাংক্রাফট ঘোষণা করা যায় না। নেক্সট, পার্টনারশিপ বাই মাইনর। এটা আমরা আগেও ডিসকাস করেছি, মাইনর পার্টনারশিপ বিজনেসের পার্টনার কখনোই হতে পারবে না, তবে সে আপাত দৃষ্টিতে পার্টনার হিসেবে থাকতে পারে, কিছু সুযোগ সুবিধা সে ভোগ করবে, এক্সেপশন কিছু রুলস আছে সেগুলো ফলো করে সে পার্টনার হতে পারবে। So these are the questions about ল রিগার্ডিং মাইনর। এই কোশ্চেনে ক্যাপাসিটি অফ পার্টিজের মধ্যে আরও কিছু শর্ট নোট আপনাদের আসতে পারে, আমি ডিসকাস করে দিচ্ছি। পার্সনস অফ আনসাউন্ড মাইন্ড, এটা আমরা সবাই বুঝি। আনসাউন্ড মাইন্ড, যদি সাউন্ড মাইন্ডের কোনো পার্সন যদি না হয় সে কন্ট্রাক্ট করতে পারবে না। ডিসকোয়ালিফাইড যদি কোনো পার্সন হয়, যা ডিসকোয়ালিফাইড কোনো পার্সন মিনস হচ্ছে সে ফরেন সিটিজেন, এই দেশে এসে সে কখনোই কোনো একটা কন্ট্রাক্টে এদেশের নাগরিক না হয়ে সে কন্ট্রাক্ট করতে পারবে না সিটিজেন কন্ট্রাক্ট হিসেবে। এরকম আরও অনেক বিস্তারিত জিনিস আছে। So now come to the last question. Now last question, that means chapter 7, free consent. Free consent কথাটার মানে হচ্ছে এগ্রিমেন্টের মধ্যে সকল পার্টনারের পূর্ণ সম্মতি থাকতে হবে। যদি কোনো ধরনের পূর্ণ সম্মতি না থাকে তখন সেটাকে কন্ট্রাক্টটাকে আমরা ভয়েড ঘোষণা করতে পারি। আমাদের যে 5 নম্বর যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা হলো হোয়াট ইজ কোয়ারশন। শর্ট নোট হিসেবে আসতে পারে কোয়ারশন কি, আন্ডু ইনফ্লুয়েন্স কি, মিসরিপ্রেজেন্টেশন কি, ফ্রড কি। এবং এই কোশ্চেনটার সাথে আরেকটা কোশ্চেন যেটা হতে পারে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কোয়ারশন অ্যান্ড হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মিসরিপ্রেজেন্টেশন অ্যান্ড ফ্রড। তো আমরা দেখি যে কোয়ারশন জিনিসটার কথাটার মানে কি। ফ্রি কনসেন্ট যদি না থাকে তাহলে কোয়ারশন জিনিসটা দিয়ে যদি কখনো কন্ট্রাক্ট হয় সেটা ভয়েড হবে কিনা। কোয়ারশন ইজ ডিফাইন্ড বাই সেকশন 15 অফ ইন্ডিয়ান Contract Act 1872, means coercion is the committing or threatening to commit any act forbidden by the
penal code or unlawful detaining or threatening to detain any property to the prejudice of any person whatever with the intention of causing any person to enter into an agreement. সোজা কথাই হচ্ছে এই ডেফিনিশনে এটাই বলতে চাচ্ছে যদি কোনো একজন এগ্রিমেন্টের মধ্যে কোনো এক পার্টনার আরেকজন পার্টিকে ওয়ান পার্টি আরেক পার্টিকে যদি কোনো থ্রেটের মাধ্যমে বা কোনো ধরনের অ্যাক্টের মাধ্যমে যেটা ল দ্বারা ফরবিড করা আছে ব্যান করা আছে তাকে যদি বাধ্য করা হয় ওই কন্ট্রাক্ট এগ্রিমেন্টে করা হয় বাধ্য করা হয় তখন সেটাকে বলে আমরা কোয়ারশন। এই কোয়ারশনের কারণে যদি কোনো কন্ট্রাক্ট হয় তাহলে সেই কন্ট্রাক্টটাকে অবশ্যই সবসময় ভয়েড কন্ট্রাক্ট হিসেবে ধরা হবে, সেটা হচ্ছে কোয়ারশন। আসলে আনডু ইনফ্লুয়েন্স, হোয়াট ইজ আনডু ইনফ্লুয়েন্স? এ কন্ট্রাক্ট ইজ সেড টু বি ইনডিউসড বাই আনডু ইনফ্লুয়েন্স ওয়ার one of the parties is in a position to dominate the will of the other and he uses the position to obtain an unfair advantage over the other। যদি এরকম কোনো পজিশন হয় যে দুইজন পার্টির মধ্যে কন্ট্রাক্ট হলে একটা পার্টি আরেকজন পার্টি থেকে সবসময় ডমিনেটিং পজিশনে আছে, সে এখন মনে করেন যে প্রিন্সিপাল আর এজেন্ট, মালিক মনে করেন ওনার আর সার্ভেন্ট, এরকম একটা স্বাভাবিক এক্সাম্পল হিসেবে যে ওনার আর সার্ভেন্টের মধ্যে যদি ওনার কিন্তু সবসময় সার্ভেন্টের উপর ডমিনেটিং পজিশনে থাকে তখন সেটাকে বলা আনডু ইনফ্লুয়েন্স। তাকে একটা প্রেশার ক্রিয়েট করে কন্ট্রাক্টটাকে করার জন্য বলা হলো, সেই কন্ট্রাক্টটা সবসময় ভয়েড কন্ট্রাক্টে পরিণত হবে। সো নেক্সট কোশ্চেনে আসেন মিসরিপ্রেজেন্টেশন। মিসরিপ্রেজেন্টেশন মানে কি? Misrepresentation arises when the representation made is inaccurate but the inaccuracy is not due to any desire to defraud the other party। মিসরিপ্রেজেন্টেশন মানেই হচ্ছে যখন কোনো রিপ্রেজেন্টেশনের মধ্যে কোনো ধরনের ইনএকুরেসি থাকবে সেটাকে আমরা বলি মিসরিপ্রেজেন্টেশন, বাট সেখানে কোনো ইন্টেনশনালি কাউকে ধোকা দেওয়ার জন্য সেই ভুলটা ইনএকুরেসিটা করা হয়নি, সেটাকে বলবো আমরা সবসময় মিসরিপ্রেজেন্টেশন। তাহলে এটার সাথে ফ্রড জিনিসটা কি? দ্য টার্ম ফ্রড ইনক্লুডস অল অ্যাক্টস কমিটেড বাই এ পারসন উইথ এ ভিউ টু ডিসিভ অ্যানাদার পারসন। মিসরিপ্রেজেন্টেশনের সাথে ফ্রডের ডিফারেন্স হলো মিসরিপ্রেজেন্টেশনের ভুলটা সবসময় আনইনটেনশনালি করা হয়, কাউকে ধোকা দেওয়ার জন্য করা হয় না, বাট ফ্রডের জিনিসটা মিসরিপ্রেজেন্টেশনটা ফ্রডের মধ্যে ইচ্ছাকৃতভাবে যখন করা হয়, একটা পার্টি যখন আরেকজন পার্টিকে ইচ্ছাকৃতভাবে ধোকা দেওয়ার জন্য কোনো ইনএকুরেসি করে রিপ্রেজেন্টেশনের মধ্যে বা মিসরিপ্রেজেন্ট করে সেটাকে আমরা বলি ফ্রড। এখন এটা থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে যেটা আমরা সবসময় জানি, মিসরিপ্রেজেন্টেশন আর ফ্রডের মধ্যে ডিফারেন্সটা কি, পার্থক্যটা কি? প্রথম পার্থক্যই হচ্ছে ইন্টেনশন। মিসরিপ্রেজেন্টেশনে আরেকজন পার্টিকে ধোকা দেওয়ার কোনো ইন্টেনশন থাকে না, বাট ফ্রডের মধ্যে আরেকজনকে ধোকা দেওয়ার আগে থেকে একটা ইন্টেনশন বা মোটিভ থাকে। নাম্বার 2, ডিফারেন্ট বিলিফ। ডিফারেন্ট বিলিফ মানে হচ্ছে মিসরিপ্রেজেন্টেশন বিলিফের উপর জীবন করে। যেমন মিসরিপ্রেজেন্টেশনে একটা পার্টি আরেকজন পার্টির কাছে সবসময় অনেস্ট থাকে, বাট তার ভুলের কারণে কোনো আনইনটেনশনালি কোনো ভুল হতে পারে, সেটাকে আমরা বলি মিসরিপ্রেজেন্টেশন। বাট ফ্রডের মধ্যে পুরো বিলিফটাই হচ্ছে তখন ডিসঅনেস্ট, একটা পার্টি আরেকজন পার্টির কাছে সবসময় ডিসঅনেস্ট থাকে। নাম্বার থ্রি ডিফারেন্স ইজ ডিফারেন্ট রাইটস। ডিফারেন্ট রাইটস মিনস যদি এরকম কোনো মিসরিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে বা ফ্রডের ক্ষেত্রে একটা পার্টি আরেকটা পার্টি যখন ডিপ্রাইভ হয় তখন তার রাইটগুলো কী কী? ফ্রডের ক্ষেত্রে যদি একটা পার্টি আরেকজন পার্টির সাথে ফ্রড করে তাহলে তো সে কন্ট্রাক্টটা পুরোপুরি বাদ দিতে পারে এবং সে অবশ্যই ড্যামেজ ক্লেম করতে পারে। বাট মিসরিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে সে কন্ট্রাক্টটা বাদ দিতে পারে বাট সে কোনো ধরনের ড্যামেজ সু করতে পারে না, যদি সেটা প্রুভ হয় যে সে আনইনটেনশনালি জিনিসটা করেছে। সেটাই হচ্ছে মিসরিপ্রেজেন্টেশন আর ফ্রডের মধ্যে হচ্ছে বেসিক ডিফারেন্স। ডিয়ার স্টুডেন্টস, up to this our lecture ends here, but the Contract Act 1870, this topic is not over yet. In our next lecture we'll try to cover the rest of the topic. Till then, stay home, stay safe, and again don't lose hope. One day we'll free, the country will free from COVID-19 or coronavirus. I pray Allah that may Allah keep you and your family safe all time. Take care. Assalamu alaikum. Thank you.